বিগত গভর্নমেন্টের উপদেষ্টা যে আওয়ামী লীগ ফিরে আসছে। এরপর থেকে যে এটা আওয়ামী লীগ ফিরে আসছে এটা একটা আমার মনে হয় যে একটা একটা ত্রাস একটা অবস্থা। আওয়ামী লীগ তো এমন না যে আওয়ামী লীগ আসলে উড়ে গেছে, কোরপুর তো না। তো আমরা তো আসি। হয়তো তাদের পলিটিক্স করতে দেওয়া হচ্ছে না বা তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই যে ভয়ভীতির একটা ব্যাপার আমার মনে হয় যেটা এই ভয়ভীতির তো আসলে আমি জানি না এটা আপনি কি ব্যাখ্যা বলবেন যে আসলে কি আওয়ামী লীগ ফিরে আসছে? না, মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগ এখানে ফিরে আসার কোনো বিষয় না। আওয়ামী লীগের জায়গায় আছে। আওয়ামী লীগ এখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, প্রকাশ্যে রাজনীতি করবে, তারপর প্রতিপক্ষর জন্য হুমকি হবে এবং নির্বাচনের মাঠে তারা মানে প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এটাকে বলা হচ্ছে ফিরে আসা। কিন্তু যদি আপনি ধরেন প্রায় 6 কোটি মানুষ বিশ্বাস করে, ভালোবাসে বা নৌকা প্রতীকের সমর্থক বাংলাদেশে, সিমিলারলি দ্য সেম সংখ্যক মানুষ আবার বিএনপির পক্ষে 6 কোটি লোক আছে। এখন এই 6 কোটি লোকের মধ্যে কত হাজার দশেক লোক হয়তো বিদেশে পালিয়ে গেছে, নট মোর দ্যান দ্যাট, আর বাকি লোক তো বাংলাদেশই আছে। এখন এই যে বাংলাদেশের মানুষগুলো কখন হঠাৎ করে ফুস করে উঠবে এটা আমরা জানি না, উই ডোন্ট নো। এখন এই যে মাহফুজ যে কথাটা বলছে বা যারা ভয় পাচ্ছে তাদের মূল কারণ হলো যে গত 2 বছরে এমন অনেক কিছু ঘটেছে যেগুলো পর্দার আড়ালে একরকম, প্রকাশ্যে আরেক রকম। এবং এই কাজগুলো করার জন্য অনেক ক্ষেত্রে রাজনীতির যে ডিকশনারি, সেই ডিকশনারি অনেকে ফলো করেনি, রাজনীতির ব্যাকরণ ফলো করেনি। এরকম অনেক নেতিবাচক ঘটনা ঘটে গেছে যেগুলো এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল, এটা আমরা তো জানতাম না। তো এরকম অনেক জিনিসগুলো সামনে আসছে। আসার পরে এই 2 বছরে যারা কুশীলব তাদের মধ্যে একটা অনুশোচনা, একটা ভয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং সেই আতঙ্ক থেকেই মাহফুজ, যেহেতু তাকে বলা হয়েছে সে মাস্টার মাইন্ড, এখন তার একটা ভয় হলো এই যে আমাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে, আমি তো আসলে মাস্টার মাইন্ড ছিলাম না, আমাকে ওভার রেটিং করা হয়েছে। একজন বয়স্ক মানুষ এটাকে তিনি ওল্ড হ্যাগার্ড বলেছেন, বুড়ো ডাইনি। তো বুড়ো ডাইনি, ওল্ড হ্যাগার্ড, সেই লোক আমাকে সামনে ধরে পিছনে আসল কাজ করে ফেলেছে। এখন সে এতদিন যখন সে মন্ত্রী ছিল সে মনে করে সেই কথাটা ভালোই তো চলছে। এখন সে বুঝতে পারছে যে এ সমাজ, এ রাষ্ট্র তার জন্য কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে। সে ঘোরাফেরা করতে পারছে না, রাস্তায় একা ঘুরতে পারছে না, তার আতঙ্ক কাজ করছে। ফলে সে ওই সময়ের কিছু যে গুপ্ত কথা, এই কথাগুলো সে বলে ফেলছে এখন, এবং এটা স্বাভাবিক, এগুলো আরও বলতে থাকবে। এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত কথা বলছে, তৌহিদ সাহেব কথা, তৌহিদ সাহেব কথা বলছেন, ফরিদ আফা কথা বলছেন, এমনকি ফরহাদ মাজার সাহেব কথা বলছেন, জামাতের আমির কথা বলছেন। এখন বিএনপি চুপচাপ আছে, আর কদিন পরে দেখবেন বিএনপি বলা শুরু করেছে। না, কিন্তু এই যে যেটাই হোক, কথাবার্তা বলুক আর যেটাই করুক, এখন আমাদের দেশ কি আসলে ঠিকঠাক চলছে এখন? না, দেশ ঠিকঠাকভাবে চলছে না। আর এখন দেশের যে সমস্যা আছে এর সাথে ভালো চালানো সম্ভব নয়। এর কারণ হলো আমাদের যে ইকোনমি, সেই ইকোনমিটা অলমোস্ট 90% হলো প্রান্তিক জনগোষ্ঠীর হাতে এবং অনিয়ন্ত্রিত। রাষ্ট্রের এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আমাদের কৃষি, আমাদের প্রান্তিক যে দোকানপাট, ব্যবসা বাণিজ্য। ইউরোপে আপনি চিন্তা করেন, ইউরোপের ছোট্ট আপনার 1% জমি আছে, আপনি বসে বসে খাচ্ছেন, সেটাও আপনি কিন্তু সরকারের একটা নজরদারির মধ্যে আছেন। আমাদের ইকোনমি 90% ইকোনমি অটো জেনারেট হতে থাকে। এখানে ঝড় বৃষ্টি আসলে অটোমেটিক ক্ষয়ক্ষতি হয়, আবার সেই জিনিসগুলো সরকারি কোনো সাহায্য এবং সহযোগিতা ছাড়াই অটোমেটিক এগুলো রিপেয়ার হয়ে যায়। আমাদের দেশে 1.5 কোটি লোক বিদেশে থাকে, যারা এই মুহূর্তে প্রায় $50 বিলিয়ন বিদেশ থেকে পাঠাচ্ছে। এটা সরকারের এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে অ্যাজ এ হোল একটা দেশ এরকম পরিস্থিতিতে, যেখানে প্রচুর ব্যাংক ডাকাতি হয়েছে, প্রচুর নষ্ট হয়েছে, প্রচুর মানুষের চরিত্র নষ্ট হয়েছে, অনেক মানুষ যাকে বলা হয় তার পেশা হারিয়েছে, তারপর অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, আওয়ামী লীগ করে গ্রামে থাকতো শহরে আসছে, শহরে থাকতো বিদেশে চলে গেছে। তো এখানে এই 90% ইকোনমি সাধারণ মানুষের হাতে থাকার কারণে আমরা এখনও পর্যন্ত চাল, ডাল, আটা, ময়দা এগুলো সব পাচ্ছি। কিন্তু যে রাজনৈতিক বিবর্তন গত 2 বছরে হয়েছে, এরকম যদি ঘটনা ইংল্যান্ডে হতো, আপনি বিশ্বাস করেন মানুষ রাস্তায় একটাও নেড়ি কুকুর রাখতো না। মানে সব মানুষ ক্ষুধার যন্ত্রণায় কুকুর, তেলাপোকা যেটা চীনে হয়েছিল, বিচ্ছু, সাপ, ব্যাঙ যা কিছু পেত, এতদিন দুর্ভিক্ষ হয়ে যেত। কিন্তু আমাদের এই লোকগুলো, দে আর নট কনসাস, দে আর নট অ্যাংশাস। এখন যারা এই যে 90% যারা লোক আছে, তারা তাদের মতো, তার গ্রামে এই বছর সে ধান হয়নি, তার তরমুজ হয়নি, সে কে তারেক রহমান কী করছে, জাইমা রহমান কী করছে, সজীব ওয়াজেদ জয় কী করছে, কোনো মাথা নাই। তার তরমুজটা বিক্রি করতে হবে, আর তরমুজ পচে গেছে, আবার নতুন করে তাকে গুছিয়ে নিতে হবে। এবং এই জন্য সে কোনো রাষ্ট্রের সহযোগিতা চাচ্ছে না। 90% অফ আওয়ার পিপল
ইনভলভ ইন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস, তারা ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এখন দেশ চলছে না, কিন্তু আপনার কি মনে হয় আওয়ামী লীগ দেশ খুব ভালো চলতো? না না না, আওয়ামী লীগের আমলে একটা সেন্ট্রাল কমান্ড ছিল, মানে আপনার মানে এখন যে অবস্থা আছে সেই তুলনায় ধরেন রাষ্ট্রীয় দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অবিচার, এটা আওয়ামী লীগ আমলে ব্যাপক বিস্তৃত ছিল। আর এখন যে চাঁদাবাজি হচ্ছে, আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি ছিল, বাট দ্যাট ওয়াজ এ সিস্টেম, সেটা গায়ে লাগতো না। একটা এমবিবিএস ডাক্তার আপনার ধরেন অপারেশন করতেছে, সেই রকম ওরা ছিল এমবিবিএস ডাক্তার। আর এখন ধরেন একটা কসাই, আপনি তাকে ধরে নিয়ে বললেন আমার একটা ফুরা কেটে দাও। এখন যারা চাঁদাবাজি করছে এরা কসাই প্রকৃতির লোকজন, ফলে আপনার খুব ব্যথা লাগছে। এই হলো ঘটনা, এর বাইরে অন্য কিছু না। এটা অবশ্য আপনি খুব খুব, কিন্তু একটা কথা আমার এই কোশ্চেনটা আমি বাছাই করে রাখছিলাম আপনার জন্য, মনে পড়ে গেছে, আমাকে মনে পড়তো না। প্রায় টকশোতে একটা কথা শুনি যে বিগত ৫৫ বছরে ৭১ থেকে এই পর্যন্ত দেশের কিছু হয়নি। এই কথাটা আমার কেন জানি খুব গায়ে লাগে। ৫৫ বছরে দেশের কিছু হয়নি। এটা হয় কি, প্রথমত এটা একটা কথার কথা, এটা একটা কালচার। হ্যাঁ, দেশের কিছু অবশ্যই হয়নি, অবশ্যই কিছু হয়নি। যদি বলা হয় কি হয়নি, বলে যারা এই সমস্ত কথা বলে তাদের কোনো আক্কেল দাঁত হয়নি এখন পর্যন্ত। মানে ৭১ সালে আগে বাংলাদেশের কি ছিল, বা আমি আমার ছোটোবেলা যদি দেখি, এই ঢাকা শহরে তো আমি মানুষ, ঢাকা শহরে মানে কিছুই ছিল না। ঢাকা আপনার কয়েকটি এলাকার সাথে স্যানিটেশন ছিল না। আমি যখন ঢাকাতে আসছি, যাত্রাবাড়ি, সায়দাবাদ, বাসাবো, খিলগাঁও, শাহজাহানপুর, এই পুরো এলাকাতে পাকা পায়খানা ছিল খুব অল্প কয়েকটা। ম্যাক্সিমাম লোক আমাদের গ্রামের মতো, যেগুলোকে বলে টাট্টি, এই এলাকাগুলোতে ছিল। নিম্ন এলাকাতে মানুষ একের পুরো এখান থেকে শুরু করে আপনি যদি ধরেন ইত্তেফাকের মোড় থেকে শুরু করে আপনি যদি ওই সায়দাবাদের দিকে চলে যেতেন, বিস্তীর্ণ এলাকায় কারো বাড়িতে এরকম স্যানিটারি ল্যাট্রিন ছিল না। 1982 সনে সব কাঁচা পায়খানা, বিল্ডিং ছিল না বললেই চলতো। সবাই ওখানে পানি হতো, ওই বন্যার পানি দিয়ে কাজ সেরে আসতো, এবং খোলা আকাশের নিচে। আবার ওখান থেকে ঘুরে আপনি এখন যেটা ওই রামপুরা টিভি স্টেশন থেকে একেবারে সেই খিলক্ষেত পর্যন্ত চলে গেছে যে রাস্তাটা, এই পাশে বসুন্ধরা হয়েছে, এই পাশে বাড়িধারা হয়েছে। তো বাড়িধারা, বসুন্ধরা, সেই পুরো এলাকাটি এরকম টাট্টি মাকড়া ছিল। ফলে এখানে যারা নতুন নতুন জমিদার হয়েছে, আপনি 20 বছর আগে দেখবেন লুঙ্গি উঠে প্রকৃতির দিকে বসে পড়তো, আর তাদেরকে যেন কেউ না দেখে যেন তারা চোখ বুঝে এই সমস্ত কাজকর্ম করতো। তো এই হলো আমাদের ঢাকা শহরের ইতিহাস। ফলে সেখান থেকে শুধু ঢাকা নাকি, সারা দেশে তো আরো না, গ্রামে এটা ছিল আরও বেশি। গ্রামে ঢাকা শহরে এটা একা একা করতো, আর গ্রামে এটা দল বেঁধে করতো। নারী, পুরুষ, বুড়া, বুড়ি সবগুলো এরা বলতো যে একা একা পাট খেতে যেত না, ভয় লাগতো শিয়াল ধরবে। এই জন্য তারা করতে কি, পাশাপাশি বসে তারা 10-12 জন একসাথে বসে সে পায়খানা করতো, পেশাব করতো, ধান ক্ষেতের মধ্যে গিয়ে, পাট ক্ষেতের মধ্যে গিয়ে, শিয়ালের আক্রমণের ভয়। এই ছিল দ্য রিয়ালিটি। তো যার জন্য সেখানে যদি বলি আমাদের কিছু হয় নাই, অ্যাটলিস্ট আমরা প্যান্ট পরা শিখছি, টয়লেট পেপার ব্যবহার করা শিখছি, পাকা পায়খানা কমোটে বসা শিখছি। তো এই জিনিসগুলো মানে হয় নাই কে বলছে, অনেক কিছু হয়েছে। আমি বেশি দিন আগের ঘটনা না, আমি এটা সম্ভবত 93 সনের। এই কথাগুলো আমি একটু দেখছি যে বেশি বলে এটা জামায়াতের নেতারা। হ্যাঁ, জামায়াতের নেতারা এটা বেশি করেছে। ধরেন 93 সনে আমার ঢাকার শহরে আমি এটা বাসা নিলাম, সেখানে হাই কমোট। তো এর আগে যে বাসাগুলো ভাড়া থাকতাম লো কমোট। তা হাই কমোট আমার গ্রাম থেকে বেশ গ্রামের মাতুব্বর টাইপের আমার আত্মীয় আসছে, বিশাল মাতুব্বর। তো সেই হাই কমোটের মধ্যে ঢুকছে, 1 ঘন্টা বের হয় না। এরপরে শেষে গরমে এসে গরমে ঘামিয়ে গেছে, পরে দরজা খুলে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বৌমা এই জিনিসটা কি, এটা কি হাগে না মতে এটা দিয়ে? সে 1 ঘন্টা বসে বসে সে এই সিদ্ধান্ত নিয়েছে, সে কিছুই করে নাই। তো সেখান থেকে দেখেন আমরা কোথায় চলে আসছি। তো এই জিনিসটা আগে বুঝতে হবে যে আমরা সেই 55 বছরে আমাদের যে বিবর্তন হয়েছে, সেই বিবর্তন এশিয়ার অন্য কোনো দেশে এখনো পর্যন্ত এতটা বিবর্তন হয়নি। আপনার ওই লোক তো সে চিন্তা করছে, কিন্তু আমার এক লোক কী করছে আমাদের বাসায় এসে, তখন এটা আমার মনে হয় এই 95-96 সব দিকেই হবে। তো এক লোক গ্রাম থেকে এসছে এবং সে কিছুক্ষণ পরে বেরোয় আসছে। তখন বলছে যে সে আমার মাকে মনে হয় বলছে যে ছোট একটা পুকুর, এখান থেকে মুখটুক দিয়ে ফেলছি। সে ভাবছে একটা পুকুর, ছোট্ট পুকুর, ওটা দিয়ে সে মুখটুক ধুয়ে ফেলছে, বলে কিন্তু গন্ধটা জানি কেমন লাগছে। হ্যাঁ, তখন আর তো কিছু বলেন, তখন আবার ঢুকাই দিচ্ছে যে আপনি একটু ভালো করে গোসল টোসল করে আসেন। এটাও তো বিবর্তন। তো আসলে আমার মনে হয় যে হয়তো বিবর্তন আমরা আমাদের প্রত্যাশিত যা ছিল সেটা হয়তো হয়নি, কিন্তু হয়নি এই কথাটা আমার ও মাই গড, মানে এটা আনবিলিভেবল। মানে এটা যা হয়েছে, মানে জামাতের যে সমস্ত 52 যে লোকজন আপনি যাদের কথা বললেন, এরা আসলে রেড ইন্ডিয়ানদের সাথে মিশেনি।
এরা এখন অস্ট্রেলিয়ার যারা আদিবাসী রয়েছে সেই আদিবাসীদের যে জায়গা তাসমিয়া, সেখানে সে এখনও তারা যায়নি, বা তাসমানিয়াতে সে যায়নি, তানজানিয়াতে তারা যায়নি। পৃথিবী তাদেরকে ভ্রমণ করতে হবে, তখন তারা বুঝবে যে আমরা এই বাঙালি আমরা কতটা বিবর্তিত হয়েছি, কতটা সভ্য হয়েছি। আমাদের অ্যাভারেজ যে আইকিউ লেভেল আমাদের এই বাংলাদেশে, কমন সেন্স, এটা আমাকে মুগ্ধ করে। আমি জাপানে এত কমন সেন্স দেখি না। একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, দুটো উদাহরণ। জাপানের অ্যাম্বাসিডারের সঙ্গে আমাদের একটা ডিনার ছিল, আমি যখন এমপি, আই ওয়াজ এ হোস্ট। তো জাপান অ্যাম্বাসির সব লোক আসছে এই হোটেল সোনারগাঁয়ে, খাচ্ছি আমরা। তো ওই পাশে একদিকে টেবিলে আমরা 10-12 জন এমপি, আর ওরা 10-12 জন জাপান অ্যাম্বাসিডার, ইনক্লুডিং অ্যাম্বাসিডার নিজে। টেবিলে যে সালাদ দিছে, সেই সালাদের মধ্যে না দেখি সে মরিচ খেয়ে ফেলেছে। তো মরিচ খাওয়ার পরে সে জাস্ট, জাপানের তো আমি ঝাল খেতে পারে না, তো ওটাকে মনে করছে, সালাদকে মনে করছে খাবার, তো ফ্রেশ কাঁচামরিচ খেয়ে ফেলেছে, কামড়িয়ে খেয়ে ফেলেছে। খেয়ে এখন লজ্জায় সে কারোর কাছে বলতে পারছে না। আমি দেখছি তার মাথা দিয়ে ঝরঝর করে ঘাম ঝরছে এবং সে পাগল হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি যে সামথিং হ্যাপেন। আমি আস্তে ওর হাতটা ধরে ওকে বাথরুমে নিয়ে গেছি। বাথরুমে নিয়ে তাকে কুলি করালাম, কতগুলো চিনি দিলাম মুখের মধ্যে, তারপরে শেষে মাথায় পানি দিলাম, এবং সে আমাকে বললো যে এই কথা তুমি কাউকে বইলো না, এই কথা তুমি কাউকে বলো না। ও মাই গড! তো এই হলো জাপানের অ্যাম্বাসেডারের বুদ্ধি। সিমিলারলি একই ঘটনা আমি সুইডেনে দেখলাম। সুইডেনে সেখানে একটা এনজিওর চিফ, ধরেন বাংলাদেশে আশা বা ব্র্যাক, এরকম একটা এনজিওর চিফ, এক ভদ্রমহিলা। তাকে একবার বাঙালি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলাম, সেও এরকম কামড় দিয়ে কাঁচামরিচ খেয়ে ফেলছে। কাঁচামরিচ খেয়ে ও মাই গড বলে হা করে আছে। তো আমি তখন তার মুখের মধ্যে 2 চামচ চিনি ছেড়ে দিলাম। দেওয়ার পর সে রিলিফ পেল, আমাকে বলল যে ও মিস্টার রনি, আপনার এত বুদ্ধি, ও মাই গড, আমি তো মরেই যেতাম। তো সেখানে সেই তুলনায় এই যে বাঙালির যে কমন সেন্স, বাঙালির যে বুদ্ধি, আপনি কোনো বাঙালিকে পৃথিবীর কোথাও গিয়ে এইভাবে কাঁচামরিচ এই ধরনের কোনো খাবার আপনি খাওয়াতেই পারবেন না। অথচ আমি যে দুটো ঘটনা বললাম, আমি নিজের সাক্ষ্য এই ঘটনা, অসংখ্য আমি এরকম ঘটনা বলতে পারি যে মানে বিদেশের যে নর্মালি যে কমন সেন্স, তার তুলনায় আমাদের কমন সেন্স অনেক অনেক বেশি। অনেক নাইস রনি ভাই, আপনার সাথে বসে এই যে এতক্ষণ যে কথা বললাম, আমার মনে হয় যে মানে ইটস এ গ্রেট মানে অ্যাচিভমেন্ট ফর মি, বিকজ এটা এত সুন্দর একটা আমরা আলোচনা করলাম। আমরা মানে সেই সংস্কৃতি থেকে পলিটিক্স থেকে আপনার জীবন থেকে আমার জীবন, অনেক কিছু আমরা করলাম। আমার মনে হয় যে এই প্রোগ্রামে এমন কোনো নিয়ম নেই যে একজন অতিথি একবার আসতে পারে আর 2বার আসতে পারে না, এরকম কোনো নিয়ম নেই। আমি আপনাকে এরপরে একদিন আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একদম, মানে এর মধ্যে কোনো পলিটিক্স বলবো না, একদম আপনার জীবনের শুরু থেকে কীভাবে আপনার জন্মের পর থেকে আপনার বোধ শক্তি থেকে এই পর্যন্ত, এবং আপনাকে নিয়ে পর্বটা আমরা সাজাবো। আজকের মতো এখানে শেষ করছি। আপনি যদি চ্যানেল এসে দর্শকদের কিছু বলতে চান। না, আমি সবাইকে যেটা বলতে চাই যে চ্যানেল এস হয়তো নতুন করেছে, চেষ্টা করে যাচ্ছে, আমরাও আসছি। দর্শকরা যদি এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য পরামর্শ দেন, দেখেন, অংশগ্রহণ করেন, তাহলে অ্যাটলিস্ট হয় কি আমাদের দেশে যে কোনো জিনিস ধ্বংস করা খুব সহজ একটা বিষয়, কিন্তু অনেকের অংশগ্রহণে যদি একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটা অনেক ভালো। তা আমি চাই যে চ্যানেল এস কর্তৃপক্ষ এবং তারা দর্শক, তাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হোক, তাদের মধ্যে একটা ভাব বিনিময় তৈরি হোক, এবং একে অপরের চাওয়া পাওয়া, একে অপরের অভাব অভিযোগ এবং একে অপরের অংশীদার রূপে তারা এই বাংলাদেশ